সুপ্রভাত বন্ধুরা। এখনো ভোরের আলো ফোটেনি, ভোর 5টা এখনো বাজেনি। আমরা এখন মধুপুর স্টেশনে। গতকাল রাত 10:55 রক্সর এক্সপ্রেস আমরা ধরেছিলাম হাওড়া থেকে। ওটা আমাদের এখানে আজকে নামিয়ে দিয়েছে ভোর 4:15 নাগাদ। তো একদম ভোর, সূর্যের আলো, সূর্যোদয় এখনো হয়নি। তার আগে আমরা উদয় হয়ে গেছি মধুপুরে। এখনো চোখে মুখে ঘুমের একটা লেস জড়িয়ে আছে। তো জাস্ট স্টেশনটা থেকে আমরা বেরিয়েছি, এখন একটা চায়ের দোকান থেকে আমরা চা নিলাম। আমরা শুনেছি এখানকার চা নাকি বেশ দারুণ ফ্লেভার চা। তো দেখা যাক, আমাদের চাটা এনজয় করা যাক। ও দারুণ, একদম প্রাণটা জুড়িয়ে গেল। এবার চা খেয়ে দেখা যাক আমাদের নেক্সট প্ল্যানিং কি করি। সঙ্গে থাকুন। রাতের অন্ধকার যখন ভোরের মুখে, আমরা স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লাম পথে। রাতের অন্ধকার সরে একটু একটু করে ভোরের আলো এসে পড়ল সামনেই একটি জলাশয়ের বুকে। ঘুম ভাঙছে মধুপুরের, ঘুম ভাঙছে মধুপুরের সেই পুরনো বাড়িগুলোর, যেগুলো একসময় ছিল বাঙালি বাবুদের হাওয়া বদলের পীঠস্থান। শুনলাম গতকাল সারা রাত ধরে প্রবল বৃষ্টি হয়েছে মধুপুরে। পথে ঘাটে জল জমে। জুতো খুলে হাতে নিয়ে পায়ে পায়ে হেঁটে আমরা চলে এলাম 2 কিলোমিটার দূরত্বে মধুপুর বিবেকানন্দ আশ্রমে। আশ্রম জুড়ে এক পবিত্র শীতল বার্তা। চলেছে ভোরের পুজোর প্রস্তুতি, চলেছে মালা গাঁথা। এই বিবেকানন্দ আশ্রমেও রয়েছে একটি অতিথি নিবাস। আপনি চাইলে রাত কাটাতে পারেন এখানেও। বর্ষার জলে বেগবতী উর্ষির রূপ স্বচক্ষে দেখার আকর্ষণ উপেক্ষা করতে না পেরে ঠিক করেই ফেললাম একবার উর্ষির কাছে যাই। কাছেই একটি দোকানে জলখাবার সেরে আমরা চেপে বসলাম অটোতে। সুন্দরী উশ্রী ঝর্ণার থেকে বিদায় নিয়ে সকাল 11টা নাগাদ আমরা আবার ফিরে এলাম মধুপুর। আমাদের আজকের রাত্রিবাসের আস্তানা মধুপুরের 52 বিঘায় লীলাকমল গেস্ট হাউসে। তো লীলাকমল গেস্ট হাউসে এখন লাঞ্চ চলছে। লাঞ্চে দেখিয়ে দিই কি আছে মোটামুটির ওপরে। এটা মনে হচ্ছে এটা পেঁপের তরকারি, পটল ভাজা, ডাল, মাটন। অ্যান্ড এখানকার মাটনের কিন্তু খুব সুস্বাদ একটা লাঞ্চ। তো এটা খেয়ে আমরা এবার লোকাল সাইড সিন যাই। লাঞ্চ সেরে গেস্ট হাউস থেকে ঠিক করে দেওয়া টোটোতে চেপে প্রথমেই আমরা গেলাম লীলাকমল গেস্ট হাউসের পিছনের দিকটায়। সেখানে রয়েছে বহু প্রাচীন এক দুর্গা থান। দুর্গা দালান থেকে কয়েক পা দূরত্বে রয়েছে এক সাধু বাবার আশ্রম। পায়ে পায়ে হেঁটে ঘুরে দেখলাম সেই আশ্রমটিও। क्या नाम है? प्रीतम। तुम्हारा नाम प्रीतम? अच्छा, आपका? रानी। इसका पल्लवी, इसका परी, इसका कृष्णा, इसका पीके। पल्लवी, परी, कृष्णा। अच्छा। পরেই আমরা গেলাম কাছাকাছি দূরত্বে কপিল আশ্রম।
অনেকটা জায়গা নিয়ে সবুজ গাছগাছালিতে ঘেরা ভারী নির্মল পরিবেশে এই আশ্রমটির অবস্থান। আমাদের পরের দ্রষ্টব্য 2 কিলোমিটার দূরত্বে মধুপুর রামকৃষ্ণ আশ্রম। ফুলের গাছ দিয়ে ভেতরটা বেশ সুন্দর করে সাজানো। ধ্যান গম্ভীর এই আশ্রমের ভেতরের পরিবেশ। এখন আমরা চলে এসেছি টাইগার কোর্ট। বহু প্রাচীন এই স্থাপত্যটি। এখন আমরা মধুপুর চার্চের সামনে দাঁড়িয়ে। অতীতের বহু স্মৃতি বহন করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এই গির্জাটি। চলতি পথে প্রাচীন এই বাড়িটির স্থাপত্য দৃষ্টি আকর্ষণ করলো আমাদের। টোটো থামিয়ে নেমে পড়লাম আমরা। টোটো দাদার নির্দেশনায় এখন আমরা চলে এসেছি অমর কৈলাস ত্রিপুর ধামে। বজরংবলীর মন্দির হলেও একই সঙ্গে পূজিত হচ্ছে আরও সব দেবদেবী। এর ঠিক পাশেই রয়েছে রামচন্দ্র ধাম। পায়ে পায়ে ঘুরে দেখে নিলাম এই মন্দিরটিও। মন্দির দুটি এবং দেবদেবীর সাজসজ্জা দেখে যা বুঝলাম, মূলত অবাঙালি সম্প্রদায়ের মন্দির এ দুটি। এখন আমরা চলে এসেছি সাধুসঙ্গ বা লালকুঠি। বাইরের ফলকে লেখা রয়েছে 1915 সালে নির্মিত এই বাড়িটি। নীল আকাশের পটভূমিতে লাল রঙের এই বাড়িটির স্থাপত্য কৌশল কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এখন আমরা চলেছি আদিবাসী গ্রামের ভেতর দিয়ে। পথে দেখা হলো ফাগো নদীর সাথে। আমাদের পরবর্তী গন্তব্য মধুপুর থেকে 9 কিলোমিটার দূরত্বে ফাগো নদী পার করে ফাগো কালী মন্দির। এখন আমরা চলে এসেছি পুরানো মধুপুর অর্থাৎ শেখপুরা। এই শেখপুরা হাওয়াবিলাসী বাঙালি চেঞ্জার বাবুদের তীর্থনীর। এমনকি বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের গঙ্গাপ্রসাদ ভবনটিও এই শেখপুরায়। তবে বাড়িটির মালিকানা আজ হস্তান্তরিত হয়েছে। এখন আমরা মধুপুর জাহাজ বাড়ির সামনে দাঁড়িয়ে। প্রাসাদ প্রমাণ এই বাড়িটি কালের বিবর্তনে আজ পরিত্যক্ত। অতীতের রাজকীয় জৌলুস আজ যেন শুধুই পরিহাস। এই শেখপুরাতেই পুরানো ভগ্নপ্রায় কোঠিগুলির পাশাপাশি নজরে এলো এমন কিছু কোঠি যারা আজ পুরানো মালিকানা হারিয়ে হস্তান্তরিত হয়ে গেছে। এই বাড়িগুলিকে নতুন করে সাজিয়ে তৈরি করা হয়েছে কলেজ, অনুষ্ঠান ভবন ইত্যাদি। মধুপুর স্টেশনের কাছেই এই ডালমিয়া কূপ। এক সময় খনিজ সমৃদ্ধ ছিল এই কুয়োর জল।
এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মধুপুর থেকে 9 কিলোমিটার দূরত্বে শতাব্দী প্রাচীন পাত্রোল কালী মন্দিরে। পাত্রোলেশ্বরী দক্ষিণা কালী মাতার মন্দির এটি। আজও এই মন্দিরে প্রতিদিন সকালে হয় পাঠা বলি। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও কয়েকটি উপমন্দির। চলেছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। শিব, দুর্গা, রাম, লক্ষ্মণ, সীতা, সূর্য, রাধাকৃষ্ণ, গণেশ, পার্বতী এখানে একই সাথে পূজিত হচ্ছেন রোজ। लालू चाय दुकान वो फेमस। अच्छा, आपका चाय में क्या स्पेशलिटी क्या है? चाय के साथ अच्छा लगा सब पीने में। हाँ, तो टेस्ट थोड़ा अलग है, क्या डालते हो? प्रिपरेशन वैसे अलग है। और ये দেবী सिगरेट है। দর্শন সেরে কাছেই লালুর দোকানে চা খেয়ে উঠতেই বাইরে অন্ধকার নেমে এসেছে। আজকের ভ্রমণ এখানেই শেষ। আমরা পা বাড়ালাম আমাদের নিশিযাপনের ঠিকানার দিক। গাছগাছালি, ডুংরি, পাহাড়, নদী নালা সবেতেই যেন শরতের আগমনী বার্তা সুস্পষ্ট। পথে পড়ল বুড়হা নদী। নদী ব্রিজের ওপর নেমে পড়লাম আমরা। চলল বেশ কিছুক্ষণের জন্য ফটোগ্রাফি সেশন। এই নদীর ওই পারের অনুচ্চ টিলাটির নামই বুড়হাই পাহাড়। সেখানেই রয়েছে বুড়হেশ্বরী মাতার মন্দির। সামনে আমাদের ড্রাইভার ভাই পুরন। আপনাদের সুবিধার্থে পুরনের নাম্বার, গাড়ি ভাড়া ডিটেলস দেওয়া রইল। বুড়হা নদীকে বাঁ পাশে রেখে ডুংরি টিলার মধ্যের পথ দিয়ে চলেছি বুড়হাই পাহাড়ের একদম কাছে। থেকে চলে এসেছি বুড়হাই পাহাড়ে। পাহাড় ঠিক নয়, অনেকটা টিলা মতো বলা যায়। বুড়েশ্বরী মাতার মন্দির আমার ডান দিকে, আর এইদিকে বাঁ দিকেও একটা ছোট্ট টিলা আছে, ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে। তো আমরা একবার বুড়েশ্বরী মাতা মন্দির ঘুরে আমরা ওই টিলাটাতে উঠি। স্থানীয়দের কাছে খুবই জাগ্রত এই বুড়হেশ্বরী মাতা মন্দির। সপ্তাহের মঙ্গল ও শনিবার পাঠা বলি হয় এখানে। জঙ্গলে ঘেরা পাহাড়ি টিলার মধ্যে একটি গুহার মুখে মন্দিরটির অবস্থান, তাই সূর্যের আলো সেভাবে প্রবেশ করে না। বেশ মনোরম মন্দিরটির পরিবেশ। বুড়েশ্বরী মাতার মন্দির ঘুরে এখন আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি সামনের টিলাটির দিকে। চোখে পড়ল টিলার গায়ে ভারী অদ্ভুত সব ভাস্কর্য। দেখে যেন মনে হয় কোনো অজানা প্রাণীর পায়ের ছাপ। এই টিলাটির মাথাতেও রয়েছে আরও একটি মন্দির, আর ওপর থেকে পাখির চোখে দেখা যায় বুড়হা নদীর আঁকাবাঁকা গতিপথ।
বুড়হাই পাহাড় ঘুরে এখন আমরা ফিরে চলেছি আবার মধুপুরের দিকে। তবে ফিরতি পথে জঙ্গলের রাস্তা ধরে বেশ কিছুটা গিয়ে দেখে নেব লোকচক্ষুর অন্তরালে থাকা একটি ঝর্ণা। মধুপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বাকুলিয়া ঝর্ণার নাম আজও কিন্তু অনেকেরই অজানা। চলুন তবে যাওয়া যাক। ঝর্ণায় পৌঁছতে গাড়ির রাস্তা কিন্তু এখানেই শেষ। এবারে বাকি পথ শুধুই পায়ে হাঁটা। আমাদের এই ঝোড়াটা পার করে ওই পারে যেতে হবে। একদম ঠান্ডা জল, আর কাদা নেই কিন্তু, এটা কিন্তু পুরো বালি। অসাধারণ, দারুণ লাগছে যেতে। সামনে দেখতেই পাচ্ছেন পুরো মালভূমি, মানে আক্ষরিক অর্থে ছোটনাগপুর মালভূমি যা বোঝায়, এইখানে সেই ফিচারটা কিন্তু আমরা এসে সম্পূর্ণভাবে পাচ্ছি। বাকুলিয়া ঝর্ণার উৎসমুখে পৌঁছতে আরও একবার পার হতে হবে বাকুলিয়া নদী। দুদিন আগে বৃষ্টি হয়ে যাওয়ায় নদীর জলের স্রোত কিন্তু বেশ প্রবল। তো আমরা এখন এই ঝর্ণাটা ক্রস করবো। ঠান্ডা জল একদম। ওই ঝোড়া ক্রস করে আমরা এখন এপারে চলে এসেছি। আবার পথ হাঁটা, বেশ অ্যাডভেঞ্চারাস রাস্তাটা, দারুণ অ্যাডভেঞ্চারাস, এনজয় করবেন আপনারা। দেখুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে, ওই যে ওইদিকে দেখছেন, ওইখানটা দিয়ে আমরা আস্তে আস্তে স্টার্ট করে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাকুলিয়া ঝর্ণার কাছে। আমার সামনে বাকুলিয়া নদী পাহাড়ি টিলার ওপর থেকে আছড়ে পড়ে সৃষ্টি করেছে এই অনিন্দ সুন্দর ঝর্ণার। চারপাশে হাওয়ার দাপট প্রচণ্ড, আর দুদিন আগে বৃষ্টি হয়ে যাওয়ায় ঝর্ণার জলে স্রোতও মারাত্মক। দুর্দান্ত একটা আবিষ্কার। ইচ্ছে না থাকলেও একসময় বিদায় জানাতে হলো বাকুলিয়াকে। বিদায় জানাতে হলো সেই কচিকাচার দলকে যারা নদীর জলে মাছ ধরায় ব্যস্ত, যাদের হাসিগুলো ঝর্ণার জলের মতোই উচ্ছল। তবে যাওয়ার আগে একটা অনুরোধ আছে কিন্তু আপনাদের কাছে। যদি আমাদের ঘুরনচণ্ডী পরিবারের এই আবিষ্কারগুলো ভালো লাগে, তবে অবশ্যই ইউটিউবে গিয়ে আমাদের ঘুরনচণ্ডী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের অবশ্যই উৎসাহ দেবেন। মধুপুর শহরকে পেছনে ফেলে এখন আমরা চলেছি দেওঘরের পথে। আমাদের পরবর্তী গন্তব্য মধুপুর থেকে 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত শিকটিয়া ব্যারেজ। অজয় নদীর ওপরে নির্মিত এই বাঁধ। আশেপাশের জায়গা থেকে বহু মানুষ বিকেলের দিকে মোটরসাইকেলে চেপে এখানে চলে আসেন অজয় নদীর ঠান্ডা হাওয়ায় শরীর ও মনকে চাঙ্গা করতে। শিকটিয়া থেকে ফিরতি পথে আমরা দেওঘর জেলা ছেড়ে প্রবেশ করলাম জামতারা জেলায়। আমাদের পরবর্তী গন্তব্য জামতারা জেলায় অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি বিজড়িত কারমাটার। বিদ্যাসাগর মহাশয় তার জীবনের শেষ 18 বছর এই কারমাটারেই কাটিয়েছিলেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে এই জায়গা থেকে নিযুক্ত ছিলেন। জায়গাটি নিঃসন্দেহে একটি পবিত্র তীর্থভূমি। এখন আমরা চলেছি আমাদের এবারের মধুপুর ভ্রমণ পর্বের শেষ গন্তব্য পাথরডা পাহাড় দর্শনে। মধুপুর থেকে 15 কিলোমিটার দূরত্বে এই পাথরডা পাহাড়ের অবস্থান। এই পথে যেতে দেখা হলো পাথরোল নদীর সাথে। পার হয়ে চলেছি পাথরোল নদী ব্রিজ, পার হয়ে চলেছি ছোট ছোট আদিবাসী গ্রাম। পাথরডা পাহাড় নামটির সাথে মিল আছে পাহাড়টির গঠন বৈশিষ্ট্য। 6-7টি পাথরের চূড়া দুধু প্রান্তরের ওপার থেকে মাথা উঁচিয়ে নিজের কাছে ডেকে চলেছে আমাদের। আমরাও দুর্নিবার গতিতে ছুটে চলেছি তাকে ধরতে। শেষ বিকেলে দারুণ মধুময় হয়ে উঠেছে পাহাড় আর আমাদের।
আমাদের এইবারের মধুপুর ভ্রমণ পর্ব? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরম আরও অচেনা জায়গায় সন্ধান পেতে চাইলে ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল ঘুরনচণ্ডী সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভ্রমণ গল্পের নোটিফিকেশান আপনারা যথাসময়ে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভ্রমণে থাকবেন, তা সে সশরীরে হোক বা হোক না তা মনে মনে। এবারের মতো তবে শুভ বিদায়।